এলাহাবাদ ট্যুরে আমরা টপ 15 টুরিস্ট প্লেসেস ঘুরেছিলাম। যে জায়গাগুলি দেখেছিলাম সেগুলি হলো খুশরুবাগ, প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম ঘাট, এলাহাবাদ ফোর্ট, এলাহাবাদ সনাতন বটবৃক্ষ মন্দির, পাতালপুরি কালী টেম্পল, শ্রী বড়ে হনুমানজি মন্দির, শ্রী শঙ্কর বিমান মণ্ডপম, আলোপি শঙ্করী দেবী শক্তিপীঠ, মুনি ভরদ্বাজ পার্ক, মহর্ষি ভরদ্বাজ আশ্রম, আনন্দ ভবন বা জওহরলাল নেহরুর বাড়ি, স্বরাজ ভবন বা ইন্দিরা গান্ধীর জন্মস্থান, চন্দ্রশেখর আজাদ পার্ক, এলাহাবাদ মিউজিয়াম অ্যান্ড এলাহাবাদ গভর্নমেন্ট পাবলিক লাইব্রেরি। এলাহাবাদ শহরের 7-8 কিলোমিটারের মধ্যে এই সবকটি জায়গা অবস্থিত, তাই লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমে ঘুরতে কোনো অসুবিধা হয়নি এবং 6 থেকে 7 ঘন্টার মধ্যে এই সবকটি জায়গা খুব ভালোভাবে ঘুরে ফেলা যায়। উত্তরপ্রদেশের লখনৌ, বেনারস ও অযোধ্যা যদি বেড়াতে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে অবশ্যই এলাহাবাদকে ইনক্লুড করে নেবেন। এলাহাবাদ ট্যুরের জন্য 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যান করলেই যথেষ্ট। এই সময়ের মধ্যে খুব ভালোভাবে এলাহাবাদের সমস্ত জায়গাগুলি ঘুরে দেখা হয়ে যায়। নমস্কার, আমি রুমা, আপনারা দেখছেন হলিডে স্টোরি এই চ্যানেলটি। আমরা ফেরার সময় ভোরবেলা বেনারস থেকে ট্রেন ধরে কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাই প্রয়াগরাজ জংশন স্টেশনে। এবারে আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কি কোথা থেকে এই ভিডিওগুলি দেখছেন, সেটি আমাকে পরবর্তী ভিডিওগুলি বানাতে আরো অনেক উৎসাহিত করে। আমরা এলাহাবাদে 1 রাত কাটানোর জন্য প্রয়াগরাজ জংশন স্টেশনে রিটায়ারিং রুম বুক করেছিলাম। ঘরগুলি বেশ ভালো এবং স্ক্যাম হওয়ারও কোনো ভয় নেই। প্রয়াগরাজ জংশন স্টেশনে রিটায়ারিং রুম নিয়ে একটি বিস্তারিত ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। রুমে চেক ইন করার পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়লাম খুশরুবাগের উদ্দেশ্যে। খুশরুবাগ একদম স্টেশনের কাছেই অবস্থিত, এলাহাবাদের প্রাইম টুরিস্ট স্পটস গুলির মধ্যে অন্যতম। প্রয়াগরাজ জংশন স্টেশন থেকে খুশরুবাগ 200 মিটারের মতো রাস্তা। আমরা স্টেশন থেকে বেরিয়ে হাঁটা পথেই এই জায়গাগুলি ঘুরে দেখে নিয়েছি। এই খুশরুবাগ হলো বিশাল বড় একটি বাগান এবং এর ভেতরে আছে জাহাঙ্গীরের জ্যেষ্ঠ পুত্র খুসরো মির্জা, খুসরোর মা এবং খুসরোর বোনের সমাধি। খুশরুবাগে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না এবং খুশরুবাগ সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আর ন্যাশনাল হলিডেজ এর দিনগুলিতে এই পার্কটি বন্ধ থাকে। প্রথম দিন খুশরুবাগ দেখে তারপর স্টেশনের আশপাশটা একটু ঘুরে সন্ধ্যেবেলা রুমে ফিরে আসি। আমরা এখন প্রয়াগরাজ স্টেশনের ক্লক রুমে আছি। ক্লক রুমে আমাদের লাগেজ রাখলাম, আর লাগেজ হচ্ছে 30 রুপিস করে নিচ্ছে। এখানে একটা আপনাকে আইডেন্টিটি প্রুফ দিতে হচ্ছে, আমরা আধার কার্ড দিয়েছি। এই হচ্ছে প্রয়াগরাজ জংশন স্টেশনের ক্লক রুম, একদম শেষের দিকে। আমরা এখানে আমাদের লাগেজটা রাখলাম, এবার আমরা ঘুরতে বেরিয়ে পড়বো। পরের দিন সকালবেলা আমরা প্রয়াগরাজ স্টেশনের বাইরে থেকে একটি অটো ধরলাম ত্রিবেণী সঙ্গম ঘাট যাওয়ার উদ্দেশ্যে। পার হেড 30 টাকা করে ভাড়া নিল এবং 8 কিলোমিটার মতো রাস্তা। অটোতে টাইম লাগে 20 মিনিট। এই যে সঙ্গমের ঠিক গা থেকে হচ্ছে এলাহাবাদ যে ফোর্ট বা আকবর ফোর্ট যেটাকে বলে সেটাই। এখানে আপনারা এলে 3-4টে জিনিস দেখে নিতে পারবেন। একটা হচ্ছে শক্তি মন্দির আছে, একটা হচ্ছে বড়ে হনুমানজি মন্দির আছে, একটা হচ্ছে পাতালপুরি মন্দির আছে, আর একটা আছে অক্ষয় বটবৃক্ষ। যদি আপনারা এই কুম্ভ মেলা, অর্ধ কুম্ভ মেলা বা মাঘী মেলার সময় আসেন তাহলে কিন্তু আপনার ভারত সেবাশ্রম অথবা রামকৃষ্ণ মিশনে থাকার জন্য চেষ্টা করতে পারেন। আশা করি ওখানে জায়গা পেয়ে যাবেন। আর একজন ছিলেন, তারা এমপি থেকে এসেছেন, ওনাদের সঙ্গে আমরা উঠে পড়েছি। এবারে এখানে আমাদের হচ্ছে পার হেড 100 টাকা করে নিচ্ছে যাতায়াত মিলিয়ে, তবে আমার বাচ্চার টিকিট নেয়নি। আমরা যেখান থেকে বোটে উঠেছি ওটা হচ্ছে যমুনা নদী। আমরা এখন যমুনা নদীর উপর দিয়ে যাচ্ছি। ওই যে দূরে পরপর সব বোট দাঁড়িয়ে আছে, ওটাই ত্রিবেণী সঙ্গম। এই ত্রিবেণী সঙ্গম হলো গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই 3টি নদীর সঙ্গম স্থল। 8 ঘন্টার মধ্যে পুণ্য স্নান দেখে নৌকাটি আমাদেরকে এলাহাবাদ ফোর্টের কাছে ছেড়ে দিল। তারপর এখান থেকে হাঁটা পথেই আমরা দেখে নিলাম এলাহাবাদ ফোর্ট এবং তার ভিতরের মন্দিরগুলি। এলাহাবাদ ফোর্টটি 1583 সালে মোগল সম্রাট আকবর তৈরি করেছিলেন। এই দুর্গটি যমুনা নদীর তীরে অবস্থিত এবং বর্তমানে এলাহাবাদ ফোর্টটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। আকবর তার জীবনকালে যে সমস্ত দুর্গ তৈরি করেছিলেন তার মধ্যে এলাহাবাদ ফোর্টটি সবথেকে বৃহত্তম। তবে এখন আর এলাহাবাদ ফোর্টের ভিতরে ঢুকতে দেওয়া হয় না, কারণ এই ফোর্টটি এখন ভারতীয় সেনাবাহিনী দ্বারা ব্যবহৃত হয়। তবে এই এলাহাবাদ ফোর্ট প্রেমিসেস এর মধ্যেই আরো 2টি জায়গা আছে দেখার জন্য। সেগুলি হলো সনাতন অক্ষয় বটবৃক্ষ মন্দির এবং পাতালপুরি কালী টেম্পল। এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি দিতে হয় না। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই জায়গাটি খোলা থাকে। এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে, আপনারা চাইলে এই মন্দিরগুলিতে পুজোও দিতে পারেন। এখানে অক্ষয় বটবৃক্ষটিকে বিষ্ণু রূপে পুজো করা হয় এবং কথিত আছে রাম তার বনবাসের সময় এই জায়গাটি পরিদর্শন করেছিলেন। এলাহাবাদ ফোর্ট থেকে বেরিয়ে 200 মিটারের মতো হাঁটা পথে আমরা পৌঁছে গেলাম শ্রী বড়ে হনুমানজি মন্দিরে। এখানে হনুমানজির মূর্তিটি মাটি থেকে প্রায় 6-7 ফুট নিচে অবস্থিত এবং মূর্তিটি হেলানো অবস্থায় রয়েছে। অ্যাজ পার মাইথোলজি, হনুমান লঙ্কা
লঙ্কা পোড়ানোর পরে এখানে এসেই বিশ্রাম নিয়েছিলেন। এই মন্দিরটিতে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। আর প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার এখানে প্রচুর পূর্ণার্থী আসেন পুজো দেওয়ার জন্য। তারপরে আমরা 2 মিনিট মতো হাঁটা পথেই আরেকটি দক্ষিণ ভারতীয় মন্দির দেখে নিলাম, যার নাম হলো শ্রী শঙ্কর বিনাপাম মণ্ডপম। এই মন্দিরটা সকাল 7টা থেকে বেলা 1টা অবধি খোলা থাকে, আর বিকেল 4টে থেকে সন্ধ্যা 7:30 অবধি খোলা থাকে। তারপর এখান থেকে আমরা একটি টোটো করে পৌঁছে গেলাম আলোপি দেবী মন্দির দেখতে। 20 টাকা করে ভাড়া নিল পার হেড। টোটো থেকে সময় লাগে 10 মিনিট মতো। ভারতবর্ষের মধ্যে যে সমস্ত ঐতিহ্যবাহী আধ্যাত্মিক হিন্দু মন্দিরগুলি আছে তার মধ্যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আলোপি দেবীর মন্দির হলো অন্যতম। প্রয়াগরাজে আলোপি দেবী মন্দিরটি 1771 সালে তৈরি হয়েছিল। এই মন্দিরের ভেতরে কোনো মূর্তি নেই। এখানে একটি পবিত্র দোলনাকে বা হিন্দিতে যাকে ডলি বলে সেটাকেই পুজো করা হয়। পুরাণে কথিত আছে যে দেবী সতীর শেষ দেহখণ্ডটি এখানে অদৃশ্য হয়ে যায় এবং তার প্রতীকী হিসাবে দোলনাটিকে পুজো করা হয়। আমরা আলোপি দেবী মন্দির দর্শন করার পরে একটি টোটো ধরি এবং 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাই ভরদ্বাজ পার্কে। আলোপি দেবী মন্দির থেকে ভরদ্বাজ পার্ক 3 কিলোমিটার মতো রাস্তা। টোটোতে ভাড়া নিলে 10 টাকা করে পার হেড। ঋষি ভরদ্বাজ হলেন বৈদিক যুগের সপ্ত ঋষির মধ্যে অন্যতম। এই ঋষির নামে এই পার্কটির নামকরণ করা হয়েছে। পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে। এখানে 5 বছরের বেশি বাচ্চা হলে কিন্তু তার টিকিট দিতে হবে। মেন রাস্তার সাইডে ভরদ্বাজ পার্কটি অবস্থিত। টোটো ড্রাইভারটি আমাদেরকে সেখানেই নামিয়ে দিয়েছিলেন। ভরদ্বাজ পার্কটি সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। পার্কের ভেতরে ঢুকেই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে, তাহলে মেন পার্ক প্রেমিসেসের মধ্যে পৌঁছে যাওয়া যায়। আর ভরদ্বাজ পার্কে এলে পার্কের বাইরে একটা বিশাল বড় ভরদ্বাজ মুনির মূর্তি আছে। আজকে এলাহাবাদে আমাদের দ্বিতীয় দিন, আজকেই আমাদের বাড়ি ফেরার দিন। এলাহাবাদে আমরা 1.5 দিন ছিলাম। কালকে দুপুরবেলা এসেছি, দুপুরবেলা ঠিক না সকালের দিকে এসেছি, রেস্ট হয়ে দুপুরবেলা বেরিয়েছি। প্রথম দিন দেখে নিয়েছিলাম খুশরুবাগ। এই পার্কের মধ্যে প্লে এরিয়া, জগিং ট্র্যাক, সিটিং এরিয়া, ফাউন্টেন ইত্যাদি আছে। আর পার্কের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাবেন দেওয়ালে এবং বিভিন্ন জায়গায় ভরদ্বাজ মুনির জীবনের বিভিন্ন সময়কে তুলে ধরা হয়েছে। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটানোর পরে বেরিয়ে এলাম এবং এখান থেকে গুগল ম্যাপে সার্চ করলাম ভরদ্বাজ আশ্রম। দেখলাম যে 100 মিটারের মধ্যেই ভরদ্বাজ আশ্রম অবস্থিত। ভরদ্বাজ পার্ক দেখলাম। ভরদ্বাজ পার্ক দেখার পরে 100 মিটার মতো এসেছি। এসেই হচ্ছে ভরদ্বাজ আশ্রম এইদিকে, আর আমার বাঁ দিকে হচ্ছে আনন্দ ভবন। তুলসী দাস রচিত রামচরিত মানসে প্রয়াগরাজের ভরদ্বাজ আশ্রমের উল্লেখ পাওয়া যায়। সেখানে বলা হয় যে রাম, সীতা এবং লক্ষ্মণ বনবাসে যাওয়ার সময় এইখানে বিশ্রাম নিয়েছিলেন। এখন এই আশ্রমের ভেতরে একটি শিবলিঙ্গ স্থাপন করা আছে এবং মুনি ভরদ্বাজের একটি বেলে পাথরের মূর্তিও আছে। এরপর পৌঁছে গেলাম প্রয়াগরাজের সব থেকে বিখ্যাত দুটি জায়গা দেখতে। একটি হলো আনন্দ ভবন আর অন্যটি হলো স্বরাজ ভবন, যেটি ভরদ্বাজ আশ্রমের ঠিক উল্টো দিকের রাস্তাতেই পড়ে। এখন এসেছি আনন্দ ভবন সংগ্রহালয় দেখতে। এক একজনের 30 টাকা করে টিকিট লাগছে। প্রসঙ্গত বলে রাখি, আনন্দ ভবনে ঢোকার জন্য 2 রকমের এন্ট্রি ফি হয়, 30 টাকার এবং 100 টাকা। 30 টাকার এন্ট্রি ফিটা কাটলে শুধুমাত্র আনন্দ ভবনের গ্রাউন্ড ফ্লোরটাই আপনারা ঘুরে দেখতে পারবেন। আর যদি 100 রুপিজের টিকিটটা কাটেন তাহলে আনন্দ ভবনের 2টো ফ্লোরই আপনারা এক্সপ্লোর করতে পারেন। আনন্দ ভবন আসলে হচ্ছে জওহরলাল নেহেরুর বাড়ি, আর এর পাশেই আছে এই হলুদ রঙের যে বিল্ডিংটা, ওটা হচ্ছে স্বরাজ ভবন। স্বরাজ ভবন হচ্ছে যেখানে ইন্দিরা গান্ধীর জন্ম হয়েছিল। এইখানটায় এই যে লাল রঙের প্লেসটা আছে, এখানে জওহরলাল নেহেরুর চিতাভস্ম রাখা আছে। মানে চিতাভস্ম যখন সঙ্গমে ঢালা হয় তার আগে চিতাভস্ম এখানে রাখা হয়েছিল এবং সেটাকে স্ট্যাচু হিসেবে একটা পিলার দিয়ে গার্ড করে রাখা আছে। আনন্দ ভবন হলো ভারতের প্রয়াগরাজের একটি ঐতিহাসিক হাউস মিউজিয়াম। এই ভবনটি জওহরলাল নেহেরুর পিতা মতিলাল নেহেরু কিনেছিলেন 1930 সালে। এই বাড়িতেই জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী একসময় বসবাস করতেন। এটাই হচ্ছে ইন্দিরা গান্ধীর বাড়ি, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 2টো বাড়ি পাশাপাশি, এটা হচ্ছে স্বরাজ ভবন, এটা হচ্ছে আনন্দ ভবন। স্বরাজ ভবন হলো আনন্দ ভবনের সাথে লাগোয়া আরেকটি বাড়ি। এই বাড়িতেই ভারতবর্ষের আয়রন লেডি বা ইন্দিরা গান্ধীর জন্মগ্রহণ করেছিলেন। স্বরাজ ভবনের ভিতরে ইন্দিরা গান্ধীর পুরো জীবন নিয়ে মিউজিয়ামটি তৈরি করা হয়েছে এবং ইন্দিরা গান্ধীর জীবনের বিভিন্ন সময়ের ঘটনাবলী, প্রচুর ছবি এখানে আপনারা দেখতে পাবেন। আনন্দ ভবনের ভেতরেই আছে জওহরলাল প্ল্যানেটোরিয়াম, তো আপনারা সেখানেও যেতে পারেন। আমাদের ওখানকার যেরকম প্ল্যানেটোরিয়াম, এখানেও সেরকম বড় বেশ প্ল্যানেটোরিয়ামটা। আর আনন্দ ভবন আসবেন তখন হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ এখানে 2টো বিল্ডিং আছে। পুরোটা দেখতে, মিউজিয়াম গুলো দেখতে একটু সময় লাগবে। আর আমি বলবো আপনারা 100 টাকার টিকিটটাই কাটুন, যাতে ওপরটা ঘুরে দেখতে পারেন। প্রতি সোমবার দিন এবং ন্যাশনাল হলিডেজ গুলিতে আনন্দ ভবন এবং স্বরাজ ভবনের প্রেমিসেসটি বন্ধ থাকে। আনন্দ ভবন এবং স্বরাজ ভবনের ওপেনিং টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই দুটি বিখ্যাত ভবন দেখার পরে আমরা একটি টোটো ধরলাম এবং 5 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম চন্দ্রশেখর আজাদ পার্কের ভেতরে। টোটোতে ভাড়া নিল 10 টাকা করে।
চন্দ্রশেখর আজাদ পার্কের এন্ট্রি ফি হলো 10 টাকা পার পার্সন। এখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে ভেতরে যাবো। এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা হচ্ছে গরমকালে হচ্ছে 7টা থেকে 7:45 আর শীতকালে হচ্ছে 6টা থেকে 6:45। এলাহাবাদে হচ্ছে যে কটা লোকাল সাইট সিন আছে একদম সবকটা কাছাকাছি, লোকাল টোটো অটোতে করে আপনি খুব ইজিলি ঘুরে নিতে পারবেন। আজাদ পার্কের অনেকগুলি গেট আছে, আমরা যে গেটটার সামনে নেমেছি এটা হচ্ছে 3 নম্বর গেট। আজাদ পার্কের ভেতরে একটা স্টেডিয়াম আছে, পাবলিক লাইব্রেরি আছে, আর এলাহাবাদ মিউজিয়াম এর ভেতরেই আছে। সেই এলাহাবাদ মিউজিয়ামে চন্দ্রশেখর আজাদ যে বন্দুকে করে নিজে আত্মহত্যা করেছিলেন সেই বন্দুকটিও রাখা আছে। মূর্তিটার পিছন দিকে এলে দেখা যাবে এই হাতে আবার পিস্তলটা ধরে আছে। আর স্ট্যাচুটা যেখানে করা আছে তার পিছনে যে গাছটা আছে এই গাছের এখানে কিন্তু চন্দ্রশেখর আজাদ উনি নিজে আত্মহত্যা করেছিলেন। এরপর এখান থেকে 200 মিটার এগিয়ে গেলেই হচ্ছে যে পাবলিক লাইব্রেরি আছে, সেটা আমরা এখন সেদিকে যাচ্ছি। আজাদ পার্কটা সকাল 5টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। এখন চলে এসেছি এলাহাবাদ মিউজিয়াম দেখতে। এই মিউজিয়ামটা চন্দ্রশেখর আজাদ পার্কের ভেতরে। এখানে বড়দের 50 টাকা করে টিকিট লাগছে, আর বাচ্চাদের 8 বছরের ওপরে হলে 20 টাকা করে টিকিট লাগছে। প্রদেশে এসে অনেকগুলো মিউজিয়াম দেখলাম, কিন্তু এলাহাবাদ মিউজিয়ামের মতো নিট অ্যান্ড ক্লিন আর ওয়েল মেইনটেইনড মিউজিয়াম এই একমাত্র এটাই দেখলাম। এলাহাবাদ মিউজিয়ামটি মঙ্গলবার থেকে রবিবার সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে এবং প্রত্যেক সোমবার ও ন্যাশনাল হলিডেজ এর দিনগুলিতে এই মিউজিয়ামটি বন্ধ থাকে। এরপরে আমরা দেখে নিলাম এলাহাবাদ গভর্নমেন্ট পাবলিক লাইব্রেরি। এলাহাবাদ মিউজিয়ামের পাশেই আছে এলাহাবাদ গভর্নমেন্ট পাবলিক লাইব্রেরি, হাঁটা পথে 1 মিনিট। চন্দ্রশেখর আজাদ পার্কের ভেতরে এটা হচ্ছে পাবলিক লাইব্রেরি। এলাহাবাদে যে সমস্ত পুরনো স্থাপত্য আছে তার মধ্যে এটি হচ্ছে সব থেকে প্রাচীন, এই পাবলিক লাইব্রেরিটি। 1878 সালে এই স্থাপত্যটি তৈরি করা হয়। চন্দ্রশেখর আজাদ পার্কের ভিতরে এই পাবলিক লাইব্রেরি, এটা আমাদের দেখা শেষ হয়ে গেল। আর এটার মাধ্যমেই আমাদের প্রয়াগরাজ ট্যুর বা এলাহাবাদ ট্যুর শেষ। আমাদের এখানে 1 নাইট 2 ডেজের ট্যুর ছিল, প্রয়াগরাজটা করে ফেললাম। আর এই সময়ের মধ্যে মোটামুটি এলাহাবাদের সমস্ত যে প্রাইম জায়গাগুলো সেগুলো সবকটাই ঘোরা হয়। যদি আপনারা আগের দিন আসেন, তার সেই দিন সকাল থেকে বিকেল অবধি, আর তার পরের দিন সকাল থেকে দুপুর অবধি থাকলে এলাহাবাদের সবকটা জায়গা আপনাদের মোটামুটি ঘোরা হয়ে যাবে। আমরা গভর্নমেন্ট পাবলিক লাইব্রেরি দেখার পরে সেখান থেকে আবার একটি টোটো করি এবং পৌঁছে যাই প্রয়াগরাজ জংশন স্টেশনে। আর স্টেশনের ক্লোক রুম থেকে লাগেজ নিয়ে চলে যাই প্রয়াগরাজ রামবাগ স্টেশনে, কারণ আমাদের ফেরার ট্রেনটি বিভূতি এক্সপ্রেস রামবাগ স্টেশন থেকেই ছাড়বে। আমরা এখন চলে যাচ্ছি প্রয়াগরাজ রামবাগের ওখান থেকে আমরা উঠে পড়বো বিভূতি এক্সপ্রেসে। প্রয়াগরাজ জংশন স্টেশন থেকে প্রয়াগরাজ রামবাগ স্টেশন অব্দি মোটামুটি 3 কিলোমিটার মতো রাস্তা। যে টোটোটা করেছি এই টোটোতে আমাদের 50 টাকা নিচ্ছে। পিছনে আমরা 4টে সিট নিয়ে নিয়েছি, আমাদের লাগেজ নিয়ে উঠে পড়েছি এতেই। এখানে দুটি ইম্পর্টেন্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আমি পার্সোনালি ফেস করেছি এলাহাবাদ থেকে ফেরার সময়। প্রথমত, রামবাগ স্টেশনটি খুবই ছোট স্টেশন এবং এখানে তেমন কিছুই পাওয়া যায় না, আর স্টেশনটিরও কোনো মেইনটেনেন্স নেই। বসে আছি প্রয়াগরাজের রামবাগ স্টেশনে। রামবাগ স্টেশনের এটা হচ্ছে এসি ওয়েটিং রুম, বাট এসিটা চলছে না। আমরা গিয়ে যখন বললাম যে এসিটা চলছে না, ঠিক করে দিন বা চালিয়ে দিন, তখন বলছে আব এসি তো ট্রেন মেহি চলে। এরপরে আমাদের ট্রেনটা ছিল বিভূতি এক্সপ্রেসটা ছিল, তখন 3:40 ট্রেনটা ছিল। এখন বাজে হচ্ছে 6:15, এখনো ট্রেন আসেনি। বলছে এই বিভূতি এক্সপ্রেসটা 3:40 ট্রেনটা 8টার সময় ছাড়বে। যাচ্ছি বিভূতি এক্সপ্রেসে। তো আমাদের ট্রেনটা তো এমনি 7 ঘন্টা লেট ছিল, এখনো লেট চলছে 7 ঘন্টা। এখন কখন গিয়ে পৌঁছাবে বুঝতে পারছি না। সবে জোশিটি ক্রস করেছে। তো এই ট্রেনে এই জায়গাগুলো থেকে সারা রাত ছোট ছোট আরশোলা ভর্তি বেরোচ্ছে। অবশেষে আমরা 17 ঘন্টা লেটে হাওড়া স্টেশনে পৌঁছালাম। ভিডিওটি এখনো পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। আর যদি আপনাদের কিছু কোয়েরি থাকে তাহলেও জানাতে পারেন। ভালো থাকুন আর হলিডে স্টোরির সাথে বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল করুন।